বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণ থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এখানে আমরা আলোচনা করব বায়ু দূষণ। বায়ু দূষণ হচ্ছে অনুশীলনী বই এর দ্বিতীয় অধ্যায়। তো এইখানে অনুশীলনী বই থেকে পড়তে হলে আমাদের বায়ু দূষণ পড়তে হবে। তবে এখানে যদি আমরা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে পড়তে চাই তাহলে আমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এই চারটা অধ্যায় আমাদেরকে পড়তে হবে বায়ু দূষণ অধ্যায়টি কমপ্লিট করার জন্য। তো এই চারটা অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ আসতে পারে আজকের ক্লাসে আমরা মূলত সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো। আর এখানে পিডিএফ সংগ্রহ করার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। প্রথমে আমরা চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, এখান থেকে কোন ধরনের এমসিকিউ আসতে পারে সেটা একটু দেখবো। আমাদের পরীক্ষায় কিন্তু 15টা এমসিকিউ আসবে এবং 10টা হচ্ছে এক কথায় উত্তর আসবে। তো এমসিকিউ গুলো এমন ভাবে আমরা পড়বো যাতে এক কথায় উত্তর আসলেও পারা যাবে, আবার এক কথায় উত্তরগুলো এমন ভাবে পড়বো আমরা যাতে এমসিকিউ গুলোতে যদি আসে তাহলে সেগুলোর জন্য আমরা পারি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে একে কি বলা হয়? একে বলা হয় ক নাম্বার আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃনবিক আকর্ষণ বল, এরকম বলা হয়। দেখো এরকম পরমাণুগুলো এরকম অণুতে কাছাকাছি থাকে, তাই না? এই যে কাছাকাছি থাকলেও হালকা একটু ফাঁকা থাকে, এটাকে বলা হয় আন্তঃনবিক দূরত্ব। তো যে বলের কারণে আন্তঃনবিক এই যে মানে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে এটাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃনবিক শক্তি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? তো আন্তঃনবিক শক্তি আমরা যদি একটু খেয়াল করি, যে সমস্ত যদি কঠিন পদার্থ হয় তাহলে তার আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? আর তারপরে যদি কঠিন পদার্থ না থাকে, যদি তরল থাকে তাহলে তরলে আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি থাকবে। এখানে দেখো অ্যামোনিয়া NH3 আছে, কার্বন ডাই অক্সাইড, এখানে আছে হিলিয়াম, এই তিনটাই কিন্তু গ্যাস, কিন্তু এখানে একমাত্র তরল হচ্ছে এই যে H2O। তাহলে যেহেতু এরা হচ্ছে গ্যাস, তাহলে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কম, আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি হচ্ছে এখানে পানি H2O এর বেশি। তারপর 3 নাম্বার, একই পদার্থকে কিভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় নেওয়া যায়? কিভাবে? তাপ প্রয়োগ করে। দেখো তাপ প্রয়োগ করলে আন্তঃনবিক দূরত্ব বেড়ে যায়, আন্তঃনবিক শক্তি কমে যায় কিন্তু দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে মনে করো সেখানে যদি তরল থাকে তাহলে সেগুলো বাষ্পে পরিণত হবে। আবার যদি কঠিন পদার্থ থাকে তাপ প্রয়োগ করলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়, তাহলে তখন সেটা এই যে দূরত্ব বেড়ে যায়, মানে আন্তঃনবিক দূরত্ব গুলো বেড়ে যায়, তখন তরল হয়ে যায়। সে তরলকে তাপ দিলে, আরো তাপ দিলে সেগুলো পানিতে পরিণত হয়। পানিকে তাপ দিলে আরো তাপ যদি আমরা দিই তাহলে সেটা গ্যাসে পরিণত হবে। আবার গ্যাসগুলোকে যদি ঠান্ডা করি তরলকে ঠান্ডা করে আবার গ্যাসে কঠিন পদার্থে পরিণত হয়ে যায়। এবার 4 নম্বর প্রশ্ন, বায়ুপূর্ণ ফুটবলের ভেতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি? মানে একটা বায়ুপূর্ণ ফুটবলকে যখন আমরা দিই, বাইরে থেকে হাওয়া দিই, তাই না, তো প্রেসার দিয়ে, তাহলে কি চাপ সৃষ্টি হয়? তো চাপ সৃষ্টির কারণ কি? চাপ সৃষ্টির কারণ হচ্ছে দেয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে। দেখো এখানে যে ফুটবল, তো এখানে যে দেওয়ালের এই যে অণুগুলো আছে, বাতাসের অণুগুলো দেওয়ালে এরকম ভাবে ধাক্কা দেয়, ধাক্কার কারণে কিন্তু চাপ সৃষ্টি হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন, কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি হবে কার? দেখো এখানে সবাই একটু খেয়াল করে, এটা সবগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু গ্যাস। সবগুলো যদি গ্যাস হয় তখন হচ্ছে দেখতে হয় কোনটার আণবিক ভর সবচেয়ে বেশি, কোনটার আণবিক ভর। দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে এখানে আণবিক ভর কত হবে? এখানে হবে 2। এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা, একটা নাইট্রোজেনের আণবিক ভর মানে পারমাণবিক ভর হচ্ছে 14, 14 দ্বিগুণে এখানে কত হয়? 28 হবে। আবার এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা, একটা ক্লোরিনের পরমাণুর ভর হচ্ছে 35.5, তাহলে এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা, তাহলে 2টা হলে আণবিক ভর কত হবে? 71 হবে, তাই না? 71 হবে। আর এখানে আয়োডিন আছে, দেখো একটা আয়োডিনের পারমাণবিক ভর কত? তো এর পারমাণবিক ভর হচ্ছে 127। তো দেখো 127 আর আছে কয়টা? এখানে 2টা, তার মানে এখানে যদি একটা ডাবল করি 127, এই যে 127 গুণ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? দেখো এখানে 254 হচ্ছে। তা 254 সবচেয়ে বেশি হচ্ছে এটা না,
254 হচ্ছে। তাহলে এইটা সবচেয়ে বেশি, কিন্তু যার আণবিক ভর সবচেয়ে বেশি তার আন্তঃনবিক শক্তিও বেশি হয়। ওকে, তাহলে লাস্টেরটা হবে। তারপরে 6 নাম্বার, মোমবাতি জ্বলতে থাকলে কি হয়? মোমবাতি যদি জ্বলতে থাকে তাহলে পদার্থের 3টি অবস্থায় একসাথে দেখা যায়। আচ্ছা, পদার্থের 3টি অবস্থায় দেখা যায় মানে কি? সেখানে দেখো, মোমবাতি তো কঠিন, তাই না? কঠিন পদার্থ, সেখান থেকে তরল পদার্থে পরিণত হতে চায় গলতে থাকলে, মানে জ্বলতে থাকলে গলে যায়, তাহলে তরলে পরিণত হয়, আবার তরল বাষ্প পরিণত হয়। 3টা অবস্থা দেখা যাচ্ছে, তাহলে ঠিক আছে, ভৌত পরিবর্তন ঘটে। মানে দেখো, এখানে কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হচ্ছে, তরল থেকে আবার বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এটা ভৌত পরিবর্তন। আবার রাসায়নিক পদার্থ পরিণত হচ্ছে, কিভাবে? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে 3টা পরিবর্তনই এখানে হয়। 7 নাম্বার, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ হচ্ছে আন্তঃনবিক শক্তি হ্রাস পায়। হ্যাঁ, আন্তঃনবিক শক্তি হ্রাস পায়, আবার অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, আন্তঃনবিক দূরত্ব হ্রাস পায় না, আন্তঃনবিক দূরত্ব হ্রাস পায় না। আন্তঃনবিক দূরত্ব হ্রাস পেলে আন্তঃনবিক শক্তি হ্রাস পেত না, আন্তঃনবিক শক্তি তাহলে বেড়ে যেত। এটা অ্যান্সার হবে প্রথমটা, ক নম্বর। তারপর দেখো, এ বি সি একই পদার্থের 3টি অবস্থা নির্দেশ করলে 8 থেকে 9 নং প্রশ্ন, 8 এবং 9 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো, এ পদার্থকে আমরা তাপ দিই তাহলে সেটা বিতে পরিণত হবে, আরো তাপ দিলে এটা সিতে পরিণত হচ্ছে। বিটা কি? দেখো, লিকুইড, আর এসে কি? সলিড। মানে সলিড থেকে লিকুইডে পরিণত হচ্ছে, লিকুইড থেকে গ্যাসে পরিণত হচ্ছে। আবার তাপ যদি কমায় দিই, গ্যাস তখন লিকুইডে পরিণত হচ্ছে, মানে তরলে পরিণত হচ্ছে। আবার সেই লিকুইড মানে তরলটা আবার তাপ কমায় দিলে সলিডে পরিণত হচ্ছে। তাহলে এখানে বলছি সি এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট? আচ্ছা, সিটা কি? সিটা হচ্ছে গ্যাস না? গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র ভর থাকে, তাছাড়া আর কোনো কিছু নির্দিষ্ট থাকে না, তাহলে এর ভর নির্দিষ্ট। এরপরে 9 নম্বর, দৃশ্যপটের ক্ষেত্রে সি এর প্রসারণশীলতা বেশি। যেহেতু সি হচ্ছে আয়তনের প্রসারণশীলতা বেশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এ অধিক দৃঢ় পদার্থ, এ যেহেতু কঠিন তাহলে সবচেয়ে দৃঢ়, আর বি এর আয়তন নির্দিষ্ট। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তাহলে বি এর আয়তন নির্দিষ্ট আছে, ঠিক আছে। তার মানে এটা অ্যান্সার হবে ঘ নম্বর। আচ্ছা, নিচের তথ্যের আলোকে 10 এবং 11 নং প্রশ্ন উত্তর দাও। এখানে এ তাপ বৃদ্ধি করলে বিতে পরিণত হচ্ছে, বি কে তাপ বৃদ্ধি করলে সিতে পরিণত হচ্ছে, একই রকম ঘটনা হচ্ছে, একটু আগে যেটা দেখলাম। হ্যাঁ, এখানে বলছে বি এর ক্ষেত্রে, বিটা কি? গ্যাস, তরল, এটা কিন্তু লিকুইড, আর এটা হচ্ছে সলিড, আর লাস্ট এটা হচ্ছে গ্যাস, এরকম, ঠিক আছে। তাহলে দেখো, বি এর ক্ষেত্রে কি হবে? আন্তঃনবিক আকর্ষণ এ অপেক্ষা কম, আন্তঃনবিক আকর্ষণ এ অপেক্ষা কম, এটা কিন্তু ঠিক আছে, কারণ এটা হচ্ছে সলিডের আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে যে এ অপেক্ষা কম, তার মানে এটা ঠিক আছে। নির্দিষ্ট আকার ও আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নাই, তার মানে এটা ঠিক নাই। তারপরে 3 নম্বর দেখো, চাপ আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচন। হ্যাঁ, চাপে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু এই যে সির চেয়ে বেশি বৃদ্ধি পায় না, তাই না? তাহলে এটা অ্যান্সার হবে 1 আর 3, ঠিক আছে, 1 আর 3 মানে খ নাম্বার অ্যান্সার হবে। তারপরে এর ক্ষেত্রে কোনটি সঠিক? এ হচ্ছে আন্তঃনবিক শক্তি কম না, আন্তঃনবিক শক্তি বেশি হবে। চাপের ফলে অতিমাত্রায় সংকোচনশীল না, অতিমাত্রায় সংকোচনশীল হবে, সি নাম্বার যদি হতো, ঠিক আছে। তারপর নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, কঠিন পদার্থে নির্দিষ্ট আকার আয়তন থাকে, এটা গ নম্বর অ্যান্সার হবে। তাহলে 12 নম্বর প্রশ্ন, ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? ফুলের সুগন্ধ ছড়ায় হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে দ্রাবক অণুগুলো ব্যাপিত হয় স্বতঃস্ফূর্ত ভাবে। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজের ইচ্ছায়, সেটাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। 13 নম্বর, ময়লার সুগন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে কার বলতো? ব্যাপনের হার তার সবচেয়ে বেশি হবে যার আণবিক ভর সবচেয়ে কম। আণবিক ভর এখানে কম যার হবে তার কিন্তু বেশি হবে, ঠিক আছে। তো যেমন দেখো এখানে ইথিলিনের সংকেত কি? ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। এখন দেখো, C2H4 যদি হয় তাহলে এর আণবিক ভর কত হবে? আণবিক ভর দেখো, কার্বনের পারমাণবিক ভর কত? 12, 2টা কার্বন আছে, তাহলে 12 দুগুণ 24, আর 4টা আছে হাইড্রোজেন আছে, তার মানে 24 আর 4 আছে 28 হয়ে যাচ্ছে। ইথিলিনের আণবিক ভর হচ্ছে 28। নাইট্রোজেনের কত? নাইট্রোজেন N2, তাই না? নাইট্রোজেনের যেহেতু বলছে গ্যাস, তাহলে নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে N2 হবে। N2 হলে একটা নাইট্রোজেন হচ্ছে 24, তাহলে 14 দুগুণে কত হচ্ছে? এটাও 28 হচ্ছে। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার সংকেত কি? NH3। অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে? দেখো, অ্যামোনিয়ার হচ্ছে 14, আর হাইড্রোজেন আছে কত? 3টা হাইড্রোজেন, তার মানে এখানে হচ্ছে 17। আচ্ছা, ফ্লোরিন
ফ্লোরিন, এখানে দেখো ফ্লোরিন। তো দেখো ফ্লোরিনের পারমাণবিক ভর কত? ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 18। তাহলে এখানে ফ্লোরিন যেহেতু গ্যাস, তাহলে ফ্লোরিনের সংকেত F2 হবে। তাহলে F2 হলে 18 19 19 19 দুগুণে কত হয়? 2 হয়। দেখো এখানে প্রায় 38 হয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এই যে এটা অ্যামোনিয়া, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে খ, মানে সবচেয়ে যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। কোনটির ব্যাপন হার বেশি? ওই যে একইভাবে দেখতে হবে, এখানে সবচেয়ে কম যার আণবিক ভর সেটা দেখতে হবে। এখানে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে 44, আণবিক ভর হচ্ছে 44। নাইট্রোজেন NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড, এর আণবিক ভর কত? এখানে আণবিক ভর দেখো নাইট্রোজেনের হচ্ছে 14, আর এখানে আছে কে বলতো? অক্সিজেন, অক্সিজেন আছে 16, 16 দুগুণ কত? 32, 32 তার সাথে আরো যোগ করতে হবে কত? 14, এখানে কত হয়? আর এটা 46। সালফার ডাই অক্সাইড SO2 আর কি, SO2 দেখো সালফারের হচ্ছে 32 আর এখানে O2 আছে, তার মানে এর আরো 32, তাহলে কত হচ্ছে? 64 হবে। 64, দেখো 64। আর এখানে আছে H2S, দেখো এখানে আছে 32 আর হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে হবে কত? 34। তাহলে সবচেয়ে কম কত? এই যে H2S, তার মানে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তার আণবিক ভর সবচেয়ে কম, তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। এখানে বলছে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি সঠিক? যার ব্যাপনের হার, মানে বলছে যে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। এই যে এখানে অ্যামোনিয়ার আছে 17 আর হাইড্রোজেন H2S যেটা H2S গ্যাস যেটা, ঠিক আছে, সেটা আছে 34 আর কার্বন ডাই অক্সাইড আছে 44। তাহলে সবচেয়ে কম হচ্ছে আণবিক ভর আছে 17, তাই না? তার মানে এখানে অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর সবচেয়ে কম বলে এর জন্য এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, তারপরে H2S এবং তারপর কার্বন ডাই অক্সাইড। ব্যাপনের হার কম কোনটির? সবচেয়ে কম কার হবে? ক্লোরিনের Cl2 এর হবে, তাই না? সবচেয়ে কম, কারণ কি এর আণবিক ভর সবচেয়ে বেশি, 71 এর আণবিক ভর। আর এর কত? এখানে হচ্ছে 64 আর NON মানে N এবং O এর আণবিক ভর কত? এখানে দেখো এটা 14 আর 14 আর আছে 16, 14 আর 16 যোগ করলে কত হয়? দেখো এখানে 16 যোগ হচ্ছে 14, এখানে কত আসে? 30 হয়, 30, তাই না? আর এখানে আছে কে? O2, মানে এর 32, তার মানে সবচেয়ে বেশি তো ক্লোরিন, সবচেয়ে বেশি হলে ব্যাপন হার সবচেয়ে কম হবে, তার মানে এখানে ক্লোরিন হবে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে কখন? যার আণবিক ভর সবচেয়ে কম হবে, ঠিক আছে, সবচেয়ে কম হলে সবচেয়ে বেশি হবে। দেখো এখানে N2O3 এর ক্ষেত্রে কত আসে? N2O3 নাইট্রোজেন আছে 2টা, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14 দুগুণ কত হয়? 28 আর তার সাথে অক্সিজেন আছে কয়টা? 3টা। দেখো একটা অক্সিজেন আছে 16 গুণ হচ্ছে 3, হ্যাঁ, গুণ করে যোগ করে দিলাম, এখানে কত আসে? 76 আসে। 76 এর কত হয়? 76 আর N2O কত হবে? 14, দেখো এখানে আছে 14 আর আছে 16, 14 দুগুণ 28, 14 গুণ 2, তার মানে 28 হচ্ছে 28 আর তার সাথে 16 যোগ করতে হবে, টোটাল কত হচ্ছে এখানে? 44, আমরা এটা 44 আর C2H6 কত হবে? দেখো 14, এখানে আছে কার্বনের কত? 12 দুগুণ 24, 25, 26, 27, 28, 29, 30, তার মানে এখানে 30 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? C2, এখানেও 14 দুগুণ, এখানে দেখো 12 দুগুণ 24, 25, 26, 27, 28 হচ্ছে, এখানে 28, তার মানে সবচেয়ে কম কত বলতো? C2H4, তার মানে এটা হবে অ্যান্সার। নিচের কোনটির ব্যাপন আগে হবে কার? যার ব্যাপন হার সবচেয়ে কম হবে, তাই না? এখানে মানে সরি, ব্যাপন হার যার বেশি হবে। তো ব্যাপনের হার বেশি কার হয়? যার আণবিক ভর সবচেয়ে কম। তো এখানে আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে এই অ্যামোনিয়া, এর 17, এর আছে 44 আর এর কত বলতো? 18 আর এর কত? এর আছে 64, তার মানে সবচেয়ে কম কত? অ্যামোনিয়া NH3। নিচের কোনটি ব্যাপন হার সবচেয়ে বেশি হবে কার? যার আণবিক ভর সবচেয়ে কম, ঠিক আছে। দেখো হিলিয়ামের কত বলতো? হিলিয়ামের 4 আর এর কত হচ্ছে 2, এখানে হচ্ছে 44 আর এখানে হচ্ছে 17, সবচেয়ে কম কত? হাইড্রোজেনের। তারপরে নিম্নের গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, মানে দুইটারই সমান হবে, ঠিক আছে। যদি এখানে CO দেখো এর 12 আর হচ্ছে দেখো এইখানে প্রথমে কি আছে? কার্বন আছে, পরে আছে অক্সিজেন আছে, তাহলে এর প্রথমটা আছে 12, পরে মানে অক্সিজেনের হচ্ছে 16, 12 আর 16 যোগ করলে কত হয়? দেখো 12 যোগ এই 16 কত আসে? এখানে 28 আছে, 28
আর এখানে NO এর কত হয়, N এর হচ্ছে 14 দেখো 14 আর হচ্ছে 16 যোগ করলে কত হবে, এখানে 30 হবে, তার মানে কিন্তু সমান না, দেখছো। আর এখানে দেখো এর 44, আর এই যে এর আছে, এর কত হয়, এর আছে নাইট্রো N2O আছে, দেখো N2O, তার মানে দুইটা নাইট্রোজেন, তাই একটা নাইট্রোজেন হচ্ছে 14 দ্বিগুণ কত হয় 28, আর অক্সিজেনের হচ্ছে 16, 28 আর 16 যোগ করলে কত হয় 44, তার মানে এখানে কিন্তু দুইজনেরই 44 হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপন হার সমান হবে না, যে হবে কেন, কারণ হচ্ছে এদের আণবিক ভর সমান, তার মানে এটা অ্যান্সার হবে খ। আশা করি বুঝতে পেরেছো তোমরা অনেক সুন্দর করে, তাই না। 22 নম্বর, কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হবে কার, তার আণবিক ভর সবচেয়ে কম, সবচেয়ে কম আণবিক ভর হচ্ছে C2H4। তোমরা হিসাব করে দেখো কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত হবে, দ্রুত হবে কার, যার আণবিক ভর সবচেয়ে কম, সবচেয়ে কম হচ্ছে 17, যে অ্যামোনিয়া NH3 এটা। তার KMnO4 এর বর্ণ কেমন, এর বর্ণ হচ্ছে হালকা গোলাপি, এটা আমাদের মুখস্থ করা লাগবে। ব্যাপনের হার কি হবে, দেখো এখানে বলতেছে ব্যাপনের হার মানে একই হবে, কার কার একই হবে তাই বলছে, হ্যাঁ। তো কার এখানে নাইট্রাস অক্সাইডের সংখ্যা হচ্ছে N2O, তো N2O এর আণবিক ভর কত হয়, আণবিক ভর হচ্ছে দেখো 28 যোগ হচ্ছে 16, তাহলে কত হয় 44 হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি CO2, এখানে দেখো কার্বন হচ্ছে 12 আর সেকেন্ড কত 32, তার মানে কত হচ্ছে এখানে 44, এই দুটো সমান হচ্ছে, তাই না, এই 1 আর 2 এর সমান হচ্ছে, তার মানে অ্যান্সার হবে ক নাম্বার। তারপর দেখো 26 নম্বর, গরম পানিতে কঠিন KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখলে কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখলে ব্যাপনের হার বাড়ে এবং KMnO4 কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ব্যাপনের হার বৃদ্ধি পেলে তাড়াতাড়ি মানে অনেক ছোটাছুটি বৃদ্ধি পায়, তার মানে এর গতিশক্তিও বৃদ্ধি পায়। তারপরে 27 নম্বর, কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি, দেখো নিঃসরণের হার সবচেয়ে বেশি কার হবে, যার আণবিক ভর সবচেয়ে কম, এখানে সবচেয়ে কম যার আণবিক ভর সেটা হবে, ঠিক আছে। এখানে দেখো বিউটেনের সংকেত কি C4, আর এই হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হবে 10, তাহলে এখানে যদি আমরা আণবিক ভর হিসাব করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড তার মানে NO2, আর এখানে সালফার ডাইঅক্সাইড SO2, আর কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, সবচেয়ে ছোট হচ্ছে পারমাণবিক আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে কার্বন মনোক্সাইডের, কারণ দেখো কার্বন হচ্ছে 12 আর এসে কত, এর হচ্ছে 16, 12 এবং 16 যোগ করলে কত হচ্ছে 28 হচ্ছে, আর এখানে সবচেয়ে এদের কিন্তু আরো বেশি, আর সবচেয়ে কম হচ্ছে কার্বন মনোক্সাইড। নিচের কোন গ্যাসটির নিঃসরণ সম্ভব, কোন গ্যাসটির নিঃসরণ সম্ভব, যে হচ্ছে গ্যাস, তাই না, এটা সালফার ডাইঅক্সাইডের নিঃসরণ সম্ভব, সালফার ডাইঅক্সাইড SO2। CNG তে প্রধানত কোন গ্যাসটি থাকে, CNG তে থাকে হচ্ছে মূলত মিথেন গ্যাস থাকে, মিথেন। CNG এর পূর্ণরূপ কি, পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 31, যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত CNG গ্যাস মূলত কোনটা, CNG গ্যাস মূলত উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস, মিথেন গ্যাসকে উচ্চ চাপ যখন দেওয়া হয় তখন সেটা কি হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়, হ্যাঁ, উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস আর কি। তারপরে 32 নম্বর, বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়, সিলিন্ডারে আমরা যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে বিউটেন গ্যাস, আমরা বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে বিউটেন গ্যাস। বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে প্রোপেন এবং বিউটেন গ্যাসকে কি অবস্থায় ভর্তি করা হয়, এটাকে তরল অবস্থায় ভর্তি করা হয়। মোমের গলনে কোনটি অসম্ভব, মানে মোম যখন গলে যায় তখন কোনটা সম্ভব নয়, হ্যাঁ, মোমের গলনে কোনটি সম্ভব নয়, দেখো মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব, এখানে তাপ থাকে, যখন গলে সেখানে তাপ থাকে, আলো থাকে, জলীয় বাষ্প থাকে, কিন্তু বাষ্প এখানে চাপ থাকে না, তাহলে এটা সম্ভব নয়, খ নম্বর। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ হচ্ছে, এটা প্রথমে আমরা দেখেছিলাম, হ্যাঁ, দেওয়ালে গ্যাসের অণুসমূহ বা কণাসমূহ ধাক্কা খেতে থাকে, এরকম তো এই ফুটবল গ্যাসের অণুগুলো এরকম ভাবে ধাক্কা দেয়, বাতাসের অণুগুলো এখানে ধাক্কা দেয়, এজন্য হচ্ছে চাপ সৃষ্টি হয়। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি কোনটার হবে, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপর এখানে নিচের কোন সম্পর্কটি সঠিক, দেখো পাতন কি, পাতন হচ্ছে এখানে দেখো পাতন হচ্ছে বাষ্পীভবন হয় এবং সেখানে ঘনীভবন হয়, মানে একটা পদার্থকে তুমি তাপ দিয়ে বাষ্পে পরিণত করে সেই বাষ্পকে আবার ঠান্ডা করলে তখন সেটাকে বলে পাতন বলা হবে, তো এটা এখানে হয় বাষ্পীভবন এবং ঘনীভবন। 38 নম্বর,
এখানে দেখো একটা পদার্থকে কি করা হচ্ছে বলতো, একটা পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, পদার্থকে দেখো আন্তঃআণবিক দূরত্ব কম ছিল, এখানে বেশি বেশি হয়ে যাচ্ছে। তাহলে উপরের চিত্রটি নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? সবচেয়ে যেটার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে 39 নম্বর, কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়? তো সরাসরি বাষ্পে পরিণত হয় কি? ন্যাপথলিন, আমরা জানি ন্যাপথলিন, সেই ন্যাপথলিনের সংকেত হচ্ছে এটা। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে নিশাদল। দেখো একটা পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করা হয়, হ্যাঁ, সেটা সেটা সেই পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। সেখানে দেখো কঠিন পদার্থ আছে, আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়, কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কঠিন পদার্থ অবস্থা থেকে সরাসরি তরলে পরিণত নয়, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে এই যে এটা ন্যাপথলিন, ঠিক আছে। তারপর দেখো এখানে, আচ্ছা এইটা এই জিনিসটা কিন্তু ভুল বলছি, এটা হচ্ছে কর্পূর, কর্পূর, হ্যাঁ কর্পূর, কর্পূর, কর্পূর হবে এটা, হ্যাঁ। এর আগেও একটা বলেছিলাম, এটা হচ্ছে কর্পূরের সংকেত, কর্পূরের সংকেত। আচ্ছা যাই হোক, এখন কোনটি উদ্বায়ী পদার্থ? উদ্বায়ী পদার্থ কোনটা? উদ্বায়ী পদার্থ হচ্ছে এটা হবে এই যে ন্যাপথলিন, এটা হচ্ছে ন্যাপথলিন সংকেত, C10 H হচ্ছে 8 এরকম। আচ্ছা এইবার এটা বলছে কঠিন পদার্থকে তাপ দিলে গ্যাস হবে, আবার তাপ ছড়িয়ে নিলে আবার কঠিন পদার্থ পরিণত হবে, তরল হবে না। তো নিচের কোনটির ক্ষেত্রে উপরোক্ত প্রক্রিয়া প্রযোজ্য নয়? প্রযোজ্য নয়, এইটা প্রযোজ্য হচ্ছে ন্যাপথলিনের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে এটা কর্পূরের জন্য প্রযোজ্য, আয়োডিনের ক্ষেত্রে। আর নয় হচ্ছে তুতের ক্ষেত্রে, তুতে এরকম হয় না, কারণ তুতে কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ হচ্ছে আয়োডিন, আয়োডিন, ঠিক আছে। পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ কত থাকে? 5% থাকে। গ্যাসোলিনে কার্বন পরমাণু সংখ্যা কয়টা থাকে? এখানে 5 থেকে 10 পর্যন্ত থাকে। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ এলপিজি থাকে? এলপিজি থাকে 2%। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? কেরোসিন থাকে হচ্ছে 13%। স্ফুটন তাপমাত্রায় যা ঘটে, স্ফুটন তাপমাত্রায় কি ঘটে? স্ফুটন তাপমাত্রায় ঘটে হচ্ছে তাপমাত্রা স্থির থাকে এবং চাপ স্থির থাকে, এই দুইটা হবে, নির্দিষ্ট থাকে, তাপমাত্রা নির্দিষ্ট থাকে এবং চাপ স্থির থাকে। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার হবে। 50 নম্বর, মানে উদ্বায়ী পদার্থ কোনটা? উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ হচ্ছে এখানে দেখো ন্যাপথলিন একটা উদ্বায়ী পদার্থ, মানে একদম কঠিন থেকে গ্যাসে পরিণত না হয়ে সরাসরি বাষ্প, মানে সরাসরি গ্যাসে পরিণত হয়, হ্যাঁ। কর্পূর একটা তাই, কার্বন ডাই অক্সাইড কিন্তু তা না, ঠিক আছে। এটা গ্যাসে পরিণত, এটা তরলে পরিণত করা যায়, এটা 1 আর 2 হবে অ্যান্সার, মানে খ নম্বর। ন্যাপথলিন কি হবে? ঊর্ধ্বপাতিত পদার্থ হবে, একান্তর দ্বিবন্ধ থাকে। দেখো ন্যাপথলিন একটা এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, যদি অ্যারোমেটিক যৌগ হয় তাহলে তার একান্তর দ্বিবন্ধন থাকে, এটা দুইটা হবে, ঠিক আছে। আর এখানে এখানে 6টি পরমাণু দ্বারা গঠিত না, আরো বেশি আছে, এটা অ্যান্সার হবে ক। তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, সরাসরি, এটা প্রথমটা তো কর্পূর, তাই না, কর্পূর। তারপর আছে ন্যাপথলিন, তারপর আছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এখানে আছে। তো যেহেতু এটা কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু গ্যাস, দেখছো গ্যাস, সলিড, সলিড, সলিডটাকে এটা তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে, এটা অ্যান্সার হবে ঘ। গ্যাসোলিন কি? গ্যাসোলিন হচ্ছে এটা কার্বন পরমাণু সংখ্যা 5 থেকে 10, ঠিক আছে। স্ফুটনাঙ্ক এত, পেট্রোলিয়াম এত, সবগুলো ঠিক আছে, এটা গ্যাসোলিনের ক্ষেত্রে সবগুলো ঠিক আছে। তারপর এখানে দেখো নিচের চিত্র অনুসারে 54, 55 নং প্রশ্ন উত্তর দাও। 1 নং অবস্থা থেকে সরাসরি 3 নং অবস্থা প্রাপ্ত হলে সে প্রক্রিয়াকে কি বলা হয়? সে প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপতন হয়। 1 নম্বরটা কি? 1 নম্বর হচ্ছে সলিড, এখান থেকে সরাসরি যদি গ্যাসে পরিণত হয় সেটাকে বলা হয় ঊর্ধ্বপতন। চিত্র থেকে লক্ষণীয়, চিত্র থেকে কি লক্ষণীয়? দেখো 3 নং অবস্থা আন্তঃকণ আকর্ষণ শক্তি সবচেয়ে কম, যেহেতু এখানে গ্যাস তাহলে আন্তঃকণ শক্তি সবচেয়ে কম হবে, এটা ঠিক আছে। 2 নং অবস্থায় আয়তন নির্দিষ্ট থাকে, যেহেতু তরল, তরলে আয়তন নির্দিষ্ট থাকে। তারপরে 1 নং অবস্থায় নির্দিষ্ট আকৃতি থাকে না, না এটা ভুল, কারণ এটা 1 নং যেটা সেটা হচ্ছে কঠিন, কঠিনের নির্দিষ্ট আকারও থাকে, আয়তনও থাকে, এটার অ্যান্সার হবে তাহলে সঠিক অ্যান্সার হবে। তারপরে পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। পরমাণু কেন্দ্রের বাইরে কোন কণা অবস্থিত? তো পরমাণু কেন্দ্রের বাইরে কোনটা থাকে? ইলেকট্রন থাকে। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? এটা কিন্তু মুখস্থ করতে হবে, 9.11 10⁻28 গ্রাম। তারপর ইলেকট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের ভর হচ্ছে এটা 1.675 10⁻24 গ্রাম। এবার প্রোটনের আপেক্ষিক আধান কত? প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই?
হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন নাই, দেখো, কারণ হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র প্রোটন থাকে। তো প্রোটন গুলো কেন্দ্রে থাকে, তাই না, কেন্দ্রে থাকে। তো এখানে প্রোটন গুলোর চার্জ হচ্ছে পজিটিভ। এখন এখানে যদি দুইটা থাকে, মনে করো দুইটা যদি প্রোটন থাকে, তাহলে দুইটা প্লাস। তো দুইটা প্লাস, আমরা তো জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দেয়। তো সমধর্মী চার্জ বিকর্ষণ যদি করে দেয়, তাহলে প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে এরকম প্রোটন গুলো কিভাবে থাকে? প্রোটন গুলোর মাঝখানে এরকম নিউট্রন গুলো থাকে। নিউট্রন থাকার কারণে নিউট্রন আছে এদেরকে জোর করে ধরে রাখে। এজন্য তাদের প্রোটন গুলোর ভিতরে যাদের হচ্ছে প্রোটন একের অধিক, তাদের ক্ষেত্রে নিউট্রন থাকে। কিন্তু যাদের প্রোটন সংখ্যা মাত্র একটা, তারা তো আর বিকর্ষণ করতেছে না, তাই এদের ক্ষেত্রে নিউট্রনের প্রয়োজন হচ্ছে না। এই জন্য এটার অ্যান্সার হবে ক, হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন নেই। এরপর প্রশ্ন 62 নম্বর, ইলেকট্রনের প্রকৃত আধান কোনটা? ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে -1.6 ×10⁻⁹ কুলম্ব। এখানে অ্যালুমিনিয়াম 3+, এর প্রোটন সংখ্যা কত? দেখো এখানে অ্যালুমিনিয়াম, যেহেতু অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। যেহেতু এখানে 3টা প্লাস আছে, 3টা প্লাস থাকলে ওই 3টা বিয়োগ করে দিতে হয়, তাহলে এখানে কত থাকলো? 10। এটার অ্যান্সার হবে কত বলতো? ইলেকট্রন সংখ্যা হবে 10, কিন্তু এখানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা আছে 13, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাই এটার প্রোটন সংখ্যা কত হবে? 13 হবে। এই যে একটা আছে আয়নটিতে কয়টা কি আছে? হ্যাঁ, দেখো এটা আছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 4 বলছে। তো নিউট্রন সংখ্যা দেখো এর প্রোটন সংখ্যা আছে 3। প্রোটন সংখ্যা কত? 3। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কয়টা থাকে? নিউট্রন সংখ্যা এখানে যেহেতু ভর সংখ্যা দেওয়া আছে, দেখো উপরে 7 ভর সংখ্যা আছে, দেখছো এই যে উপরে ভর সংখ্যা। এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, এটা কি? প্রোটন সংখ্যা 3 বিয়োগ করে দিলে কত হবে? 4। তার মানে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তা 4 ঠিক আছে, কিন্তু প্রোটন সংখ্যা 3, এখানে 4 দেওয়া আছে, এটা ঠিক নাই। ইলেকট্রন সংখ্যা 2, এটা কিভাবে আছে? দেখো এর প্রোটন সংখ্যা কত? 3। তা এখানে প্লাস আছে কয়টা? একটা প্লাস আছে, তাই 1 বিয়োগ করে দিতে হবে, তাহলে কত থাকলো? 2। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এটা ইলেকট্রন সংখ্যা ঠিক আছে, এটা তার এটা आंसर হবে 1 আর 3। এই যে একটা সংকেত দেওয়া আছে, সংকেতটিতে ভর কত? এখানে ভর হচ্ছে 56, এটা ঠিক আছে। তারপরে এখানে ইলেকট্রন সংখ্যা 26 হয় কিনা দেখো, এখানে যেহেতু এটা আয়োডিন এর নিচে দেখো এটা 26টা কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এখান থেকে এই যে বিয়োগ করে দিতে হবে। কি বিয়োগ করে দিতে হবে বলতো? ওই যে +2 বিয়োগ করে দিতে হবে। যেহেতু প্লাস আছে, প্লাস থাকার কারণে বিয়োগ করে দিলাম, তাহলে 24। ইলেকট্রন সংখ্যা হবে 24, এটা 26 দেওয়া আছে, এটা কিন্তু ভুল, এটা হবে না। এই নিউট্রন সংখ্যা কত আছে? দেখো এখানে ভর সংখ্যা কত? 56। এই 56 থেকে যদি প্রোটন সংখ্যা কত? 26 বিয়োগ করে দিই, তাহলে কত হয়? 30 আসে। তার মানে এটা ঠিক আছে, মানে এটার অ্যান্সার হবে 1 আর 3, মানে খ নাম্বার অ্যান্সার হবে। তারপরে 66 নাম্বার, এখানে এই সংকেতটিতে কি কত আছে? দেখো ভর সংখ্যা 27, একদম ঠিক আছে, ওই যে উপরে এটা আছে ভর সংখ্যা। এবার ইলেকট্রন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13 আছে কিনা দেখো। এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 13, ওই যে নিচে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে কত? ওই দেখো উপরে +3 আছে, এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হয়? 10 হয়। যেহেতু এখানে প্লাস আছে তাই বিয়োগ করলাম, মাইনাস থাকলে প্লাস করতাম, যোগ করতাম, 10 হবে। কিন্তু এখানে আছে 13, এটা ভুল। তার মানে এবারে নিউট্রন সংখ্যা কত আছে? দেখো টোটাল আছে 27, 27 থেকে আমাদের 13টা বিয়োগ করে দিতে হবে, তাহলে কত? 14। তার মানে নিউট্রন সংখ্যা 14টা, ঠিক আছে। এর आंसर হবে 1 আর 3, 1 আর 3, মানে খ নাম্বার आंसर হবে। এরপরে প্রশ্ন করেছে নিচে তথ্যের আলোকে 67, 68 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে একটা পি নমুনা মৌলটির নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 23। আচ্ছা, নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর কার বলতো? 23, সোডিয়ামের হচ্ছে 23। এখন বলছে যে মৌলটির সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? দেখো এর আছে পারমাণবিক সংখ্যা কত? 11। এর ইলেকট্রন বিন্যাস কত? 1s2, 2s2, 2p6, 3s1। এই যে 3s1 থাকলো, এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে কয়টা আছে? একটা ইলেকট্রন সংখ্যা আছে এটা। পি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 12। কেন? কারণ দেখো 23 থেকে যদি আমরা 11 বিয়োগ করে দিই, তাহলে কত থাকছে? 12। প্রোটন সংখ্যা হচ্ছে 23, এটা ঠিক না। 1 নম্বর ঠিক এবং 2 নম্বর ঠিক, এটা आंसर হবে ক। কিসের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করা যায়? পরমাণু গঠন ব্যাখ্যা করা যায় রাদারফোর্ডের মডেল অনুসারে। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? আবিষ্কার হয় 1911 সালে। চার্জযুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন এবং ক্রমাগত শক্তি বিকিরণ ধারণা প্রবর্তন করেন ম্যাক্সওয়েল। এই ধারণাটা দেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তারপর দেখো এখানে পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন কে?
এটা দেন হচ্ছে নিলস বোর পরমাণু সম্পর্কে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন নিলস বোর 1913। এরকম 73 নম্বর বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? 1923 সালে। 74 নম্বর প্রশ্ন, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে? সেই সমস্ত মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে যার ইলেকট্রন সংখ্যা একটা। দেখো এখানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, হিলিয়ামের কিন্তু 2, এদের আরো বেশি। তো এখানে এক আছে কার? হাইড্রোজেনের। কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে যার পরমাণুতে একটা মাত্র হাইড্রোজেন এই ইলেকট্রন আছে, এই যে এর একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 2টা আছে। এরও 2টা আছে। এর আছে কয়টা বলতো? এর আছে 3টা। এরকম এর জন্য ব্যাখ্যা করা যাবে না। এর মাত্র একটা আছে, এর জন্য ব্যাখ্যা করতে পারবে। নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক, আচ্ছা প্লাঙ্কের ধ্রুবক আছে এই যে 6.626 10 টু দি পাওয়ার -34, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। নিচের তথ্যের আলোকে 77 এবং 78 নং প্রশ্ন উত্তর দিতে হবে। mvr = mh/2π। উপরের সমীকরণে এখানে দেখো mটা হচ্ছে ইলেকট্রনের ভর কত? 9.33 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি। হ্যাঁ এটা ঠিক আছে, এটা কেজিতে ঠিক আছে। আর যদি গ্রামে হতো তাহলে 28 হতো, এটাও ঠিক ছিল। কিন্তু এখানে কেজিতে হলে 31 হবে, ঠিক আছে। হ্যাঁ প্লাঙ্কের ধ্রুবক h এর মান 6.626 10 টু দি পাওয়ার -37 না 34 হবে, ঠিক আছে। এই যে একটু আগে আমরা দেখলাম সেটা 34 থাকলে ঠিক থাকতো, কিন্তু এটা ঠিক নাই। n হচ্ছে প্রধান শক্তি স্তর, ঠিক আছে। তার মানে এটা आंसर হবে 1 আর 3, তাহলে গ নাম্বার হবে। দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নিচের কোনটি হবে? দেখো দ্বিতীয় কক্ষপথে ভরবেগ কৌণিক ভরবেগের সূত্র কি? mvr। তাহলে mvr এর মান কত হবে? তো mvr সমান সূত্র কি আমরা জানি না? nh ভাগ হচ্ছে 2π। দেখো এখানে n এর মান দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 2 আর h এর মান কত? h এর মান 6.626 আর কি, 626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত? এই যে 10 টু দি পাওয়ার -34, আর এটাকে ভাগ করতে হবে 2π দ্বারা। এখন হিসাব করে দেখি এর মানটা কত আসে। দেখো এখানে nh, তাহলে 2 ইনটু h এর মান কত? 6.626 10 টু দি পাওয়ার -34। এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? দেখো ভাগ হচ্ছে 2 ইনটু 2π মানে 2 ইনটু π এর মান কত? 3.1416। ওকে এটার মান কত আসে দেখো 2.10, এই যে এই মানটা লাস্ট 10 টু দি পাওয়ার -34। এটা आंसर তাহলে কোনটা হয়? কোনটার সাথে মিলে যায়? এই দেখো এটার आंसर মিলে যায় হচ্ছে গ নাম্বারের সাথে। এটা হচ্ছে आंसर কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে এর কি বলতো? একক। m শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? দেখো m শক্তি স্তর KLM মানে তৃতীয় শক্তি স্তর, যে কোনো শক্তি স্তরে 2n² টি ইলেকট্রন থাকতে পারে। এখন 2 ইনটু n মানে কত? 1 2 3 3 এর স্কয়ার, তাহলে 3 কে স্কয়ার করলে 9, 9 দুগুণ কত হয়? 18 হয়। এটা आंसर হবে গ। তারপরে দেখো কপারের n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? দেখো কপার ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। দেখো কপারের ক্ষেত্রে আমরা জানি এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে থাকে 10টা ইলেকট্রন, তাই না? তো বলছে n কক্ষপথে, যেহেতু n কক্ষপথ মানে কি? চতুর্থ কক্ষপথ। তো চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখেই বোঝা যাচ্ছে, একটা ইলেকট্রন মানে শেষেরটা হবে। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? দেখো সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে যে অরবিটালের ক্ষেত্রে n+l এর মান কম, n+l এর মান কম, যেখানে সবচেয়ে কম। দেখো এখানে 4s এর ক্ষেত্রে, এখানে 4s এর ক্ষেত্রে 4+0, 3d এর ক্ষেত্রে 3 যোগ l এর মান কত? এখানে l এর মান হচ্ছে 2, তাহলে 5 হচ্ছে। এখানে কত হচ্ছে? 4 যোগ p যেহেতু 1, তার মানে এখানে হচ্ছে 5, এখানেও 5 হচ্ছে। আর এখানে কত? 5 যোগ 0, তার মানে এখানে কত হচ্ছে? 5। তার মানে সবচেয়ে কম কত? সবচেয়ে কম বলবো যে 4, তাহলে এটা 4s এর শক্তি সবচেয়ে কম, যেহেতু এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। মানে n+l এর মান সবচেয়ে কম যেখানে, সেখানে শক্তি কম, এবং শক্তি কম হলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তারপর দেখো 82 নাম্বার n-1 d3 আর ns2 ইলেকট্রন বিন্যাসে n এর মান যদি 4 হয় তাহলে মৌলটি নিচের কোনটা হবে? দেখো এখানে যদি আমরা হিসাব করি 1s2 2s2 2p কত আছে? 6 3s কত? 2 3p6 3d, দেখো 3d আর আছে 4s। এখন 4s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। আর d তে কয়টা আছে? দেখো এই যে 3টা। তাহলে টোটাল কত হচ্ছে? দেখো টোটাল হচ্ছে কত বলতো? 23 হচ্ছে না? 23। এখানে দেখো 2 4 6, এখানে দেখো 2 আর 2 4 4 6 10 10 12 12 আর হচ্ছে
18, 6 18, 18 আর 3, তাহলে 21 22 23, 23 হচ্ছে 23 কার পারমাণবিক ভর, কে 23 হচ্ছে ভ্যানাডিয়াম, তাহলে ভি হবে। ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? দেখো এম শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, দেখো তৃতীয় শক্তির হচ্ছে এইগুলা, তা 2টা আর আছে 6টা, তার মানে কত আছে? 8টা, আর 9 10 11টি আছে, তার মানে এটা খ নাম্বার হবে। কোবাল্ট CO2+ এর ইলেকট্রন বিন্যাসে এম সেলে কয়টা ইলেকট্রন আছে? দেখো কোবাল্ট বলেছে, কোবাল্ট একটু খেয়াল করো, কোবাল্ট হচ্ছে CO, তো এর 27 হচ্ছে পারমাণবিক সংখ্যা, হ্যাঁ 27, তো 27 যদি হয় এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 হবে, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর থাকলো 4s। দেখো 4s এ 2টা ইলেকট্রন থাকবে, তাহলে এর আছে বাকি আছে কয়টা? 7টা, তাহলে এখানে 7টা হবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হবে। কিন্তু এখানে আমাদেরকে বলছে যে কোবাল্ট 2+, কোবাল্ট যদি 2+ হয় তার মানে 2টা ইলেকট্রন চলে যাবে, কিন্তু তো 2টা ইলেকট্রন চলে গেলে এটা চলে যাবে হচ্ছে 4s থেকে চলে যাবে, 4s থেকে চলে যাবে। আচ্ছা এখানে বলছি এম সেল কোনটা বলতো? এম সেল হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এইখানে দেখো এতটুকু থেকে কতগুলো ইলেকট্রন আছে? এখানে আছে 15টি ইলেকট্রন, তার মানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে ক নাম্বার 15 হবে। নিম্নের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? সমর্থন করে না হচ্ছে এখানে কি বলছে যে মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না। আচ্ছা 2n² সূত্রকে সমর্থন করে না হচ্ছে পটাশিয়াম। আচ্ছা এটার মানে কি, তাই না? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে 19 না, ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, তাই না, 2p6, 3s, 3s2, 3p6, তারপরে 3d 4s, তাই না, 4s এ একটা ইলেকট্রন যায়, কিন্তু এখানে 3d তে কোনো ইলেকট্রন যায় না। আচ্ছা এখানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে n+l এর কারণে এখানে না, যে এখানে ইলেকট্রনটা চলে যাবে, এজন্য এটা 2n² সূত্রকে সমর্থন করে না, তাই না। এরপরে দেখো ক্রোমিয়াম Cr3+ আয়নে কতটি ইলেকট্রন থাকে? আছে ক্রোমিয়ামে কয়টি ইলেকট্রন আছে? আচ্ছা ক্রোমিয়ামের আছে 24টা ইলেকট্রন, তার পারমাণবিক ভর হচ্ছে সংখ্যা হচ্ছে 24, সেখান থেকে 3+ 3টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকে? 21টা না, তাহলে এটার অ্যান্সার হবে ক নাম্বার। ক্রোমিয়ামের এম সেলে কয়টি ইলেকট্রন সংখ্যা আছে? দেখো ক্রোমিয়ামের এল সেলে কয়টা? তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে আমাদের করতে হবে। Cr ক্রোমিয়ামের 24 ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 3d 4s, না এখানে 2টা ইলেকট্রন থাকবে, আর থাকলে কয়টা? তাহলে এর মোট হচ্ছে 24টা, তাই না, 24টা যদি হয় তাহলে এখানে কয়টা থাকবে? আর 4টা, তাহলে এখানে 4 হবে, কিন্তু যে অর্ধপূর্ণ পূর্ণনীতির কারণে এরকম হবে, এখানে থাকবে 5টা আর এখানে থাকবে 1টা। ওকে, এখানে আমাদেরকে প্রশ্ন করেছে যে এম সেলে কয়টা ইলেকট্রন আছে? এম সেলে, তো এম সেলের দিকে একটু খেয়াল যদি আমরা করি, এম সেলে দেখো এই যে আছে এম সেলে মোট কয়টা ইলেকট্রন আছে? দেখো 2 যোগ 6 যোগ কত 5, তাহলে কত হয়? এখানে হয় 13, তার মানে এটার অ্যান্সার হবে গ 13 নম্বর। এরপর Z2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? দেখো Z2+ হবে মানে s অরবিটাল থেকে 2টা ইলেকট্রন কম, মানে চলে যাবে, যেহেতু এখানে দেখো s অরবিটাল নাই, তার মানে এখানে কিন্তু 0, s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 0 হয়ে গেছে, তার মানে এখানে 2টা ইলেকট্রন চলে গেছে, তাই এটা অ্যান্সার হবে গ। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? সাধারণ নিয়মের ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়ামেরটা কিন্তু কেবলই দেখলাম, এখানে 2টা হওয়ার কথা ছিল, কিন্তু অর্ধপূর্ণ পূর্ণনীতির কারণে এখানে 2টা না হয় এখানে 1 হয়ে যায়, এখানে 4 না হয় একটা বেশি হয়ে যায়, 5 হয়ে যায়, কারণ আমরা জানি অরবিটালে মানে কোন ডি অরবিটাল যদি 4টা না থেকে যদি 5টা থাকে, অর্ধপূর্ণ থাকলে বেশি সুস্থিতিশীল থাকে, আবার অথবা যদি 9টার জায়গায় আমরা 10টা দিই, যেমন কপারের ক্ষেত্রে, তাই না, সে মানে পরিপূর্ণ। আমরা জানি যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়, এর জন্য এরকম হয়। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো 3D, এখানে দেখো বলছে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক? 3D শক্তি 4s এর চেয়ে বেশি, এটা ঠিক আছে, কারণ দেখো 3D এখানে n+l এর মান কত? n+l এর মান আছে 3 যোগ কত 2 সমান কত হচ্ছে 5। 4s এর ক্ষেত্রে কত? 4s এর ক্ষেত্রে n+l এর মান 4 যোগ 0 সমান কত হচ্ছে 4 হচ্ছে, তার মানে এখানে সঠিক হচ্ছে ক নাম্বার, এই যে এটা। এরপরে 91 নম্বর, ফ্লোরিনের একটি পরমাণুর প্রকৃত ভর কত? ফ্লোরিনের একটি পরমাণুর প্রকৃত ভর কত হবে? দেখো বলছে যে ফ্লোরিনের একটি পরমাণুর প্রকৃত ভর, খেয়াল করো তো একটু কি হবে।
ফ্লোরিনের পারমাণবিক ভর কত বলো তো? পারমাণবিক ভর হচ্ছে 19। এটাকে গুণ করতে হবে কত দ্বারা? 1.66 10⁻⁻34 আর কি। তো এরকম কত হয়? 3.154 10⁻⁻23। তো এরকম ভাবে আমাদের প্রকৃত ভর বের করতে হয়। এটা মিলে গেছে কার সাথে? খ নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলছে, দেখো এটা আছে ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক ভর কত হবে? পারমাণবিক ভর ক্রিপ্টনের পারমাণবিক হচ্ছে 84। কোনটির আপেক্ষিক আণবিক ভর সবচেয়ে বেশি? আপেক্ষিক আণবিক ভর, তো আপেক্ষিক আণবিক ভর আমাদের বের করতে হবে। সবচেয়ে বেশি আছে সালফিউরিক অ্যাসিড, এর আছে 98 আছে। বাকিগুলো তোমরা এভাবে বের করবা। হ্যাঁ, ক্লোরিনের দুইটি আইসোটোপ এত আছে এবং এত আছে, এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে কত হবে? শতকরা পরিমাণ মানে ক্লোরিন 37 এর পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 25%। আর ক্লোরিন 35 এর কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে এত, হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তো আপেক্ষিক পারমাণবিক ভর এর ক্ষেত্রে একটি পরমাণুর ভরকে আমাদেরকে ভাগ করতে হবে 1.66 10⁻⁻24 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত আসে দেখি? এখানে আসবে হচ্ছে দেখা যাচ্ছে এটা 19ই আসবে। দেখো এখানে 3.16 10⁻⁻23, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 1.66 10⁻⁻24। কত আসে এখানে ভাগ করলে? এই দেখো 19 পয়েন্ট সামথিং, তাই এটাকে 19 ধরতে হবে, 19। এরপরে 96, একটি মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? সেম ভাবে এটাও বের করতে হবে। কত হবে এখানে? দেখো তাহলে আমরা একটু বের করি এখানে কত আসে। এটা একটু বের করি। দেখো এখানে কত আছে? একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? একটি পরমাণুর ভর আছে 4.48482 10⁻⁻23। এটাকে ভাগ করবো আমরা কত দ্বারা? ওই যে 1.66 10⁻⁻24 দ্বারা, এত দ্বারা ভাগ করতে হবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। কত হয়? 27। এটার আনসার কত হবে? দেখো মিলে গেছে, 27 হবে। এইভাবে তোমরাও কিন্তু বের করবা। এখানে দেওয়া আছে দেখো মানে এত এত, এটা বলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? দেখো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় কিভাবে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সিস্টেম শেখাই দিচ্ছি, খেয়াল করো। এখানে প্রথমে কি আছে? অক্সিজেন 16। এটা 16 আছে কত পার্সেন্ট? 16 আছে 38%। এটাকে গুণ করতে হবে প্রথমে, গুণ করে আবার যোগ করতে হবে কত দ্বারা? দেখো এখানে আছে 15 আছে কত পার্সেন্ট? 15 আছে 62%। এটা এইভাবে গুণ করতে হবে, গুণ করে যত হয় সেটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত আসে? এই যে এটা আসে, এত আসে মান প্রায়। কত? দেখো 15.38, 15.38, এই যে গ নাম্বার উত্তর হবে। এইখানে একটা মৌল আছে কোন মৌলের আইসোটোপ। এটা কোন মৌলের আইসোটোপ? দেখো এখানে আইসোটোপ বলতে এখানে যেহেতু এখানে 29 আছে, 29 কার পারমাণবিক ভর সংখ্যা? পারমাণবিক সংখ্যা আছে 29 কার বলতো? প্রোটন সংখ্যা 29 কার? কপারের। তাহলে কপারের যেহেতু এখানে, তাহলে এটা হবে কপার। একই মৌলের বিভিন্ন আইসোটোপ সৃষ্টির কারণ কি? ভিন্ন আইসোটোপ কেন সৃষ্টি হয়? ভিন্ন আইসোটোপ সৃষ্টি হয় ভর সংখ্যার ভিন্নতার কারণে, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। এখানে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা থাকে না, দেখছো এখানে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা নেই। এই মৌলটিরও যা, কপারেরও তাই থাকে, কিন্তু কপারের ভর আলাদা আর এর ভর আলাদা, এজন্য। ঠিক আছে। এরপরে 100 P32 ব্যবহৃত হয়। এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? রক্তের লিউকোমিয়া রোগ চিকিৎসায় ব্যবহৃত হয় এবং উদ্ভিদের বেড়ে ওঠা জানতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার হবে 1 আর 2, মানে এটা ক নাম্বার অ্যান্সার হবে। এরপর আমাদেরকে বলছে যে নিচের তথ্যের আলোকে 101 এবং 102 প্রশ্নের উত্তর দাও। এখানে আইসোটোপ দেওয়া আছে, তাই না? আর পর্যাপ্ততার শতকরা পরিমাণও দেওয়া আছে এখানে। এখানে বলছে এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো কেবলই এটা বের করেছিলাম, তাই না? কিভাবে বের করতে হবে? এখানে দেখো 35 আছে, 35 যেটা সেটা কত পার্সেন্ট আছে? সেটা আছে 75%। তাহলে 35 কে 75 দ্বারা প্রথমে গুণ করতে হবে। ঠিক আছে, যোগ আবার এটা আছে কত? 37, 37টা আছে কত? 25%। এই যে 25 দ্বারা গুণ করতে হবে, গুণ করে দুইটা যোগ করতে হবে, দেখছো? এই যে 25 দিয়ে গুণ করলাম, এরপর যা হবে সেটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে? এই যে 35.5। তার মানে এটা অ্যান্সার কত হবে? খ 35.5। তারপরে 102 বলছে দৃশ্যপট মৌলটির এল সেলে 7টি ইলেকট্রন বিদ্যমান, প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, একটি পরমাণুর ভর আছে এত। আচ্ছা, তো এটা আছে এই যে মৌলটার কথা বলা হয়েছে এখানে উদ্দীপকে। হ্যাঁ,
এখানে 35.5 এটা কে ক্লোরিন না ক্লোরিন, এটা তো ক্লোরিন। তো ক্লোরিনের এলসেলে 7টি ইলেকট্রন আছে কিনা দেখতে হবে। দেখো 1s2, ক্লোরিনের আছে 17 ইলেকট্রন, 17 1s2 2s2 2p6 3s2 3p কত হবে বলো তো 3p5। তাহলে দেখো এখানে এলসেলে kl 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 তাই না, প্রথম কে সেল আছে 2টা ইলেকট্রন আছে, kl এল সেলে আছে কয়টা ইলেকট্রন দেখো, এল সেলে কিন্তু 8টা ইলেকট্রন আছে, এল সেলে কিন্তু 8টা ইলেকট্রন আছে, তার মানে এটা কিন্তু সঠিক না, এটা ভুল। তার প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা তো অবশ্যই ভিন্ন, কারণ এর 17 হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা কত দেখো, প্রোটন সংখ্যা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এই যে প্রোটন সংখ্যা হচ্ছে 18.5, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন। একটি পরমাণুর ভর এত হয় কিনা দেখো, একটা পরমাণুর ভর এত হয় কিনা, একটা পরমাণুর ভর আমরা কিভাবে বের করতে পারি, ওই যে 35.5 যেটা পেয়েছি 35.5 এটাকে গুণ করব কত দ্বারা 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 24 আর কি, কত আসে দেখা যায় 5.893 10 টু দি পাওয়ার মাইনাস 23, এটা মিলে গেছে কিন্তু, তার মানে এটা অ্যান্সার হবে 2 এবং 3, মানে গ নাম্বার অ্যান্সার হবে সঠিক। তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে, মানে অনুসন্ধানী পাঠের ষষ্ঠ অধ্যায় থেকে পর্যায় সারণী থেকে যেগুলো পড়বো, ত্রয়ী সূত্র কে প্রদান করেন, ত্রয়ী সূত্র হচ্ছে ডোবে রাইনার, হ্যাঁ ডোবে রাইনার। অষ্টক তত্ত্বের প্রবর্তক কে, প্রবর্তক হচ্ছে জন নিউল্যান্ড। তারপরে 105 মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল, মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন, পারমাণবিক সংখ্যা ধারণা দেন হেনরি মোসলে। আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে, আবিষ্কৃত হয় 1913 সালে। ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি, ইউপ্যাক 118টি। ল্যাভয়েসিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন, 23টা মৌল নিয়ে। 110 নম্বর পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে, তৃতীয় পর্যায়ে মৌল আছে এটা আছে 8টা। পর্যায় সারণী পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টা, পঞ্চম পর্যায়ে হচ্ছে 18টা। হ্যাঁ পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে, এগুলো কিন্তু আসবে 32টা। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল, আনুভূমিক সারি ছিল হচ্ছে 12টি। মেন্ডেলিফ যেটা আবিষ্কার করেছিলেন। এই মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস NS2 NP কত 5। পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান কোথায় হবে, দেখো যেহেতু n এর মান কত, এখানে n এর মান দিয়ে দিচ্ছে 3, তো পর্যায় সারণীর মৌলের অবস্থান কোথায় হবে, এখানে দেখো যেহেতু s অরবিটালে আছে এবং p অরবিটালে আছে, শেষ কক্ষপথ আছে কত p অরবিটালে, তাহলে মৌলটির এটা কত হবে, এই যে n অরবিটালে s অরবিটাল আছে 2টা, আর এখানে আছে কয়টা বলতো 5টা, তার মানে কত হয় 7টা। তো 7টা হয়, তার সাথে আরো 10 যোগ করতে হবে, যদি 10 যোগ করতে হবে তাহলে কত হয় 17, তার মানে গ্রুপ সংখ্যা হবে 17, আর পর্যায় সংখ্যা তো এখানে দেওয়া আছে 3, তার মানে এটা आंसर হবে তৃতীয় পর্যায়ে 17 নং গ্রুপে। এরপরে দেখো এই যে মৌলটা, মৌলের অবস্থান কোথায় হবে, কোন গ্রুপে হবে, অবশ্যই এখানে শেষ কক্ষপথে কত আছে s অরবিটালে আছে তাই না, আর তার আগে আছে d অরবিটাল, তাহলে গ্রুপ সংখ্যা যদি এরকম হয় s অরবিটাল আর যদি d অরবিটালে যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে d অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে সেগুলো যোগ করতে হয়, তাহলে যোগ করলে কত হবে, এখানে 3 হবে, গ্রুপ সংখ্যা হবে 3। আরেকটা মৌল 116, এই যে মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, পর্যায় সারণীর কোন গ্রুপে আছে, গ্রুপে অবস্থিত হবে, দেখো এখানে পাশাপাশি s আর d আছে, যেহেতু s d আছে তাহলে d তে আছে 5টা, s আছে 1টা, তার মানে 6টা হয়, তার মানে 6 গ্রুপে। এই মৌলটির অবস্থান কোন পর্যায়ে হবে, এই যে এখানে z হচ্ছে একটা প্রতীকী অর্থে ব্যবহার হচ্ছে, যেহেতু এটা z এর, দেখো z এর পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 12 হচ্ছে ম্যাগনেসিয়াম 1s2 হয় 2s2 হয় 2p6 3s2 হবে, তাহলে এখানে অবস্থান কোথায় হবে, অবস্থান কোন পর্যায়ে হবে, যেহেতু এখানে 3 আছে তাহলে তৃতীয় পর্যায়ে, এটা অবশ্যই এটা কত হবে তৃতীয় পর্যায়ে হবে, এই যে তৃতীয় পর্যায়ে। বোরন কোন গ্রুপের, বোরন তাই না, বোরন হচ্ছে পারমাণবিক সংখ্যা 5 1s2 2s2 2p কত হবে 2p1 হবে, তাহলে এখানে কোন গ্রুপের অবস্থান হবে, যেহেতু s আর p আছে তার মানে এখানে 2 আর 1 যোগ 3 3 আর 10 যোগ 13 হবে। এবার টাইটেনিয়াম যেটা মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত হবে, এটা হবে চতুর্থতম গ্রুপে। 120 নম্বর পর্যায় সারণীতে জিঙ্কের অবস্থান কোথায় হবে, দেখো জিঙ্কের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা এরকম আছে 3d 10 4s 2 আছে এরকম, তাহলে দেখতেই পাচ্ছি কততম গ্রুপে আছে, দেখো 10 আর 2 12, মানে 12তম গ্রুপে আছে এই যেটা। তারপর 16 নং গ্রুপের মৌলের আর কি অক্সাইড কতটি,
কোনটি 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি তাই বলতেছে আর কি। দেখো 16 নং গ্রুপে আছে সালফার মৌলটি, তো সালফারের অক্সাইড তাহলে সালফার অক্সাইড হবে। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ফসফরাসের অবস্থান 15তম গ্রুপে, কারণ দেখো ফসফরাসের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p কত আছে বলতো? 3p3, তাহলে এখানে 2 আর আছে 3, যোগ করলে কত হয়? 5, 5 তার সাথে আর 10 যোগ করতে হয় যেহেতু p অরবিটালে আছে। তারপর দেখো 103 নম্বর পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোন গ্রুপে? অ্যালুমিনিয়ামের অবস্থান হবে হচ্ছে কত? 13তম গ্রুপে, কারণ অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস কত বলতো? 3s1 3p2 হবে, এরকম আছে। তার মানে এখানে 1 আর 2 যোগ করলে 3 আর তার সাথে 10 যোগ করতে হবে। বোরন মৌলটির অবস্থান সারণীর কত নং গ্রুপে ও পর্যায়ে? দেখো এটা আছে, যেহেতু বোরনের একটু আগে আমরা দেখলাম বোরন হচ্ছে 1s2 2s2 2p1, তাই না? তো যেহেতু দ্বিতীয় পর্যায়ে আছে, পর্যায় সংখ্যা কত হবে? 2, আর ইলেকট্রন সংখ্যা এখানে শেষ কক্ষপথে কয়টা আছে? 2 আর 1 যোগ 3, তাহলে 3 আর তার সাথে যোগ করতে হবে 10, তাহলে 13 হয়ে যায়, 13 আর 2 এটা হবে। এই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোথায়? এখানে আছে 52 আছে, ঠিক আছে। তাহলে এর অবস্থান পর্যায় সারণীর কোথায় হবে? যেহেতু এর অবস্থান তোমরা দেখবে একটু ইলেকট্রন বিন্যাস করে 16 হবে গ্রুপ এবং পর্যায় হবে কত? 5 নং পর্যায় হবে। দেখো ক্যালসিয়াম এবং জিঙ্ক এর ক্ষেত্রে, ক্যালসিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে এর যোজনী হচ্ছে 2, এর যোজনীয় 2, তাহলে যোজনী বলছে যে একই, তার মানে ঠিক আছে। প্রথমটা একই গ্রুপে আছে কিনা? দেখো ক্যালসিয়াম যে গ্রুপে আছে, ক্যালসিয়াম আছে দ্বিতীয় গ্রুপে, আর এরা আছে জিঙ্ক যেটা, সেটা কততম গ্রুপে আছে? সেটা আছে কিন্তু 12তম গ্রুপে, তার মানে একই গ্রুপে নাই। পর্যায়ে একই কিনা? পর্যায়ে একই, হ্যাঁ, চতুর্থ পর্যায়ে, তাই না? এরা চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে এটা आंसर হবে খ। ক্যালসিয়ামের থেকে বোঝা যায় ক্যালসিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8 2, ঠিক আছে, 8 8 2, ঠিক আছে। কিভাবে? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 আর 4s2। দেখো এখানে প্রথমটা আছে কত? 2টা ইলেকট্রন আছে, তারপরে এখান থেকে এতটুকু কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন, এখানেও কয়টা আছে? 8টা ইলেকট্রন, তারপরে কয়টা আছে? 2টা ইলেকট্রন, তাহলে এই মিলে যাচ্ছে, তাই না? এটা হবে যোজনীয় 2। শেষ কক্ষপথে কয়টা? এই যে এস অরবিটাল আছে 2টা ইলেকট্রন, তাহলে 2 অবস্থান আছে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় গ্রুপে, এটাও ঠিক আছে। চতুর্থ পর্যায়ে দ্বিতীয় গ্রুপে, হ্যাঁ ঠিক আছে, তাই সবগুলোর आंसर হবে সঠিক। 128 নম্বর পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস। নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? নাইট্রোজেনের সাথে মিল রয়েছে ফসফরাসের। সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল আছে? সালফারের সাথে অক্সিজেনের ধর্মের মিল আছে। হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখার সবচেয়ে বড় যুক্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ওই যে 1s1 এর জন্য। পর্যায় সারণী ব্যতিক্রম হচ্ছে কার অবস্থান? পর্যায় সারণী ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, তারপরে হিলিয়ামের অবস্থান এবং অবস্থান্তর ধাতুর আলাদা। 1 আর 2 হবে এটা উত্তর। 133 নম্বর কোন মৌলের ধাতব ধর্ম বেশি? সবচেয়ে ধাতব ধর্ম বেশি আছে কার? এই যে সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, কারণ কি? এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এর আছে 2টা ইলেকট্রন, এর আছে 3টা, এর আছে 4টা, এর জন্য যার সবচেয়ে কম তার ধাতব ধর্ম বেশি। একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের ধাতব ধর্মের কি পরিবর্তন ঘটে? ধাতব ধর্ম বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? মানে একই মৌলের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম ক্রমে হ্রাস পায়। পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা হবে? সঠিক ক্রম হবে সবচেয়ে দেখো এখানে ম্যাগনেসিয়ামের আকার, তারপর সালফারের আকার, তারপর ক্লোরিন, তারপর অক্সিজেনের আকার, ঠিক আছে, আকারের সঠিক ক্রম আর কি। কেন? কারণ আছে দেখো অক্সিজেন কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল, আর এরা আছে তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌলের ভিতরে এর শেষ কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন বলতো? 2টা ইলেকট্রন, এর আছে 4টা, এর আছে হচ্ছে 7টা ইলেকট্রন, তাই না? তার মানে সবচেয়ে আছে ম্যাগনেসিয়ামের কম, তাহলে এর ইলেকট্রন যেহেতু সবচেয়ে বায়ুশীল ইলেকট্রন সংখ্যা সবচেয়ে কম হলে আকার বেশি থাকে। কোন মৌলের আকার ছোট? এখানে যে মৌলগুলো আছে কার আকার সবচেয়ে ছোট? অক্সিজেন। কেন? কারণ এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? তো এখানে সবচেয়ে কম হবে কার? রেডিয়াম। এটা নিচের কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? দেখো রেডিয়ামের আয়নীকরণ শক্তি এখানে সবচেয়ে কম হওয়ার কারণে এর হচ্ছে আকার সবচেয়ে বড়, এর জন্য। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার হবে? যার আকার সবচেয়ে কম হবে, ঠিক আছে, সবচেয়ে কম। দেখো এর আকার, এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে, তাহলে এরা এই সোডিয়াম
আর এই ম্যাগনেসিয়াম এরা হচ্ছে তৃতীয় পর্যায়ে। তাহলে এটা প্রথমে দুইটা বাদ যাবে যেহেতু চতুর্থ পর্যায়ে। আর থাকলো হচ্ছে এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। তো সোডিয়াম হচ্ছে প্রথম পর্যায়ের মৌল আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। তো দ্বিতীয় পর্যায়ের মৌল মানে দুই শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে আর এর আছে একটা ইলেকট্রন, তার জন্য এর আকার ছোট, মানে ম্যাগনেসিয়ামের আকার ছোট হলে আণবিকরণ শক্তির মান বেশি হয়। নিচের কোন মৌলটি অধিক সক্রিয়? অধিক সক্রিয় কে হবে? অধিক সক্রিয়, তাই না? অধিক সক্রিয় হবে ফ্লোরিন। ফ্লোরিনের আকার এদের সবচেয়ে বেশি, এর জন্য ফ্লোরিনের অধিক সক্রিয় হবে। কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম? ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে ম্যাগনেসিয়ামের, কারণ ম্যাগনেসিয়ামের এই যারা এখানে রয়েছে ম্যাগনেসিয়ামের আকার এখানে সবচেয়ে ছোট, তাই না? এর আছে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন, এর আছে মনে করো চারটা ইলেকট্রন, এর আছে পাঁচটা, এর আছে ছয়টা, তাহলে সবচেয়ে কম হচ্ছে দুইটা। এর জন্য নিচের কোন মৌলের অধিকতা তড়িৎ ঋণাত্মক? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। যারা এখানে যা আছে তাদের সবচেয়ে যার হবে যে এরা সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, তবে সবচেয়ে ফ্লোরিন আছে সপ্তম গ্রুপে। এর জন্য গ্রুপ সংখ্যা সবচেয়ে বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। পর্যায় সারণী বাম থেকে ডান দিকে, এদিকে গেলে কি হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে, এটা ঠিক আছে। আয়নের শক্তি বাড়বে, এটা ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না বরং কমে যায়, এটা অ্যান্সার হবে ক। এখানে দেখো একটা দেওয়া আছে 143 এবং 144 নং প্রশ্ন উত্তর দাও। কিভাবে আমাদের দেব? এখানে পর্যায় সারণী দেওয়া আছে, এদিকে পর্যায় সংখ্যা 1, 2, 3 আছে আর গ্রুপ সংখ্যা দেওয়া আছে এটা এবং 16 দেওয়া আছে। এখানে এক্স এবং জি দ্বারা গঠিত যৌগ কোনটা? এক্স এবং জি দ্বারা, এক্স হচ্ছে এই মৌলটা, ঠিক আছে। দেখো প্রথম গ্রুপ মানে এটা তো গ্রুপ 1, তাই না? গ্রুপ 1 কিন্তু পর্যায় 3 এর মৌলটি হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। আর এখানে গ্রুপ 16 আর পর্যায় হচ্ছে কত? দ্বিতীয় পর্যায়ের মৌলটি, এর নাম কি? এর আছে অক্সিজেন। 16 অক্সিজেন। এই অক্সিজেন এবং অক্সিজেন আর সোডিয়ামের যৌগ গঠিত হয় কোনটা দিয়ে? সোডিয়াম অক্সাইড Na2O। সোডিয়ামের যোজন আছে 2 আর মানে সোডিয়ামের যোজন আছে 1 আর অক্সিজেন যোজন আছে 2। যৌগ গঠনের সময় এই যোজনীটা এর ধারে চলে যাবে, তাহলে N2O হয়ে গেল। Ag এবং X মানে অক্সিজেন এবং সোডিয়াম দ্বারা গঠিত যৌগ, এটা একটা আয়নিক যৌগ হবে, অবশ্যই একটা আয়নিক যৌগ হবে। এর জলীয় দ্রবণে ক্ষারীয় অবস্থায় হবে। এর মৌলদ্বয় আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে। আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয় না। নিকটতম গ্যাস হচ্ছে তার নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এরা। আচ্ছা, এরপরে নিচের সারণীর আলোকে এত এবং এত নং প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো এই মৌলটি কি বলতো? যেহেতু 11 দেওয়া আছে তাহলে এটা সোডিয়াম হবে, এটা 19 আছে, 19 তাহলে কি হবে? এটা 19 হবে পটাশিয়াম, তাই না? তারপর এটা কি হবে? 37। তো এখানে দেখো এক্স এবং এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত কোন প্রকৃতপক্ষে কোন মৌল নাই। ওয়াই যে মৌলটা, মৌলের পর্যায় সারণীর কোন পর্যায়ের মৌল? ওয়াই হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, কারণ এই পটাশিয়াম শেষ কক্ষপথে ইলেকট্রন 4s1 আছে। এরকম উল্লেখিত মৌলগুলো পরমাণুর আকার ক্রমে হ্রাস পায়। এখানে কি বলছে যে মানে উপর থেকে নিচের দিকে ক্রমে হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? আসলে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার কি হবে বলতো? দেখো যেহেতু উপর থেকে নিচের দিকে গেলে আমরা জানি পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পায় না। আর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, যেহেতু এদের সবারই একই পর্যায়ের একই গ্রুপের, তো সোডিয়ামেরও একটা, সবগুলোর একটা করে আছে, এটা ঠিক আছে। জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়। জেড মৌলটি কিন্তু যে বেশি নিচে আসছে, পর্যায় যার আকার সবচেয়ে বেশি তার বেশি মানে সক্রিয় হয় বেশি, তার মানে এটা ঠিক আছে। আনসার হবে গ 2 এবং 3। এরপরে বলছে যে নিচের পর্যায় সারণীর খণ্ডিত অংশ হতে উত্তর দিতে হবে। এখানে আছে বেরিলিয়াম আছে, তারপর এটা কি হবে? এইগুলো এইভাবে। এক্স মৌলটির পর্যায় সারণী কোন পর্যায়ের? বেরিলিয়াম আছে কোন পর্যায়ের বলতো? বেরিলিয়াম আছে দ্বিতীয় পর্যায়ের, তাহলে এক্স মৌলটি হবে তৃতীয় পর্যায়ে, যেহেতু নিচে আর একটু আছে। এটা হবে তৃতীয় পর্যায়ে আর এটা হবে চতুর্থ পর্যায়ে আর নিচে। উল্লেখিত মৌলগুলো সর্বশেষ স্তরে 2টি করে ইলেকট্রন আছে। এখানে 2টা করে ইলেকট্রন, ঠিক আছে। বেরিলিয়াম যেহেতু দ্বিতীয় গ্রুপের মৌল আর এদেরও সেম, তাহলে 2টা করে আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, 2টা হবে। পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে হ্রাস পায় না, আকার বেড়ে যায়, এটা ভুল। একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, যেহেতু একই গ্রুপের তাহলে একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে, এটা ঠিক আছে। এটা হবে গ নাম্বার অ্যান্সার। তারপর দেখো নিচে তথ্যের আলোকে এই 2টার অ্যান্সার করতে হবে। এখানে এম কিউ আর প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এম মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? এটা আছে কত? ফসফরাস হবে, তাই না? যত 15, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে এর 5টা। দেখো 1s2, 2s2, 6, 3s2,
3p, 3p কত হবে 3p3, এর কয়টা আছে মোট 5টা, যোগ করলে 5 হয়, তাহলে 5 হবে। দৃশ্যপটের মৌলগুলোর মধ্যে এখানে আর এর পারমাণবিক আকার ছোট, আর এর পারমাণবিক আকার ছোট কিনা দেখো, যেহেতু এটা সবচেয়ে এটা 17তম গ্রুপের মৌল এখানে, তাহলে এটা ক্লোরিন আর কি। তো ক্লোরিন এরা সবাই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? তৃতীয় পর্যায়ের ভিতরে সবচেয়ে এর আছে কি 17তম গ্রুপ, এর আছে 16তম। ও আচ্ছা, ছোট বলছে না, তাহলে কোনটা হবে? এটা এখানে সবচেয়ে ছোট হবে হচ্ছে এই যেটা, আর এটা তো সালফার, তাই না? সালফার, এটা হচ্ছে ফসফরাস, সবচেয়ে ছোট হবে ক্লোরিন, ঠিক আছে। এবার এম এর ইলেকট্রন আসক্তি, এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম। এম এর ইলেকট্রন আসক্তি দেখো, পর্যায় সারণীতে যে যত মানে ইলেকট্রন আসক্তির মান, আসক্তি বাড়তো যদি এটা, যেহেতু এটা এখানে বলছে যে এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, কিউ বেশি, তারপরে তার চেয়ে বেশি ফ্লোরিনের, তাই না? যে যত পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, যেহেতু এটা ডান দিকে বাম থেকে রয়েছে, ডান দিকে হচ্ছে সালফার, এর জন্য এটা সালফারের বেশি হবে, এম এর কম হবে। এম এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, আর এর বেশি, সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে সে ডান দিকে রয়েছে, তাই না? এটার জন্য সবচেয়ে বেশি হবে ঘ। এরপরে আমরা 7তম অধ্যায় থেকে পড়বো রাসায়নিক বন্ধন। যোজ্যতা ইলেকট্রন মূলত কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা। তার কপারের যোজ্যতা ইলেকট্রন কত? দেখো, কপারের সর্বশেষ কক্ষপথে আছে কত? 3d10 4s1, সর্বশেষ এখানে আছে একটা ইলেকট্রন, তার মানে 1 হবে। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন দেখো, অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2, 2p কত হবে? 2p এখানে 4 হবে, তাই না? 2p 4 হবে। এখন যোজ্যতা এখানে বলছে যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? কয়টা ইলেকট্রন আছে এখানে? দেখো, এখানে শেষ কক্ষপথে মোট 6টা ইলেকট্রন আছে, তার মানে যোজ্যতা ইলেকট্রন হবে 6। কোন মৌলের একাধিক যোজ্যতা প্রদর্শন করে? এটা হবে ফসফরাস, এটা একাধিক যোজ্যতা প্রদর্শন করে 3 আছে 5 আছে না, এরকম। কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কেন? কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 3s2 আছে, তো এর যোজনীয় 2, আবার সে যোজ্যতা স্তরেও 2টা ইলেকট্রন আছে, আর এটা হবে ম্যাগনেসিয়াম। বিএন এর ইলেকট্রনের মানে নাইট্রোজেনের যোজনী কত? বিএন, এটা আছে দেখো, বিএন বলছে যে এর বিএন এ নাইট্রোজেনের যোজনী কত হবে? যেহেতু বি হচ্ছে বোরন, হ্যাঁ বোরন, আর এনটা আছে নাইট্রোজেন, তো বিএন, তো আমরা জানি এখানে যখন দেখো বোরনের যোজনী আছে 3, নাইট্রোজেনের যোজনীও এখানে 3 অনেকগুলো আছে, কিন্তু এখানে যেহেতু বিএন বসেছে, যোজনীগুলো সাধারণত এক্সচেঞ্জ করে, যেহেতু এখানেও 3 এখানেও 3 কাটাকাটি যাবে, এজন্য আর কোনো কিছু বসি নাই, তার মানে এখানে যোজনী হচ্ছে 3। ক্যালসিয়াম অক্সাইড যৌগের ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? দেখো, ক্যালসিয়াম আর আছে অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2, আর ক্যালসিয়ামের যোজনীও কত? 2। তো ক্যালসিয়াম এই যে যোজনীটা এখানে বসবে, অক্সিজেনের যোজনীটাও মানে অক্সিজেনের পাশে বসবে ক্যালসিয়ামেরটা, যেহেতু 2 আছে এখানেও 2, কাটাকাটি গেল, এখানে কিছু থাকলো না, এটা হবে হচ্ছে 2। কোন যৌগমূলকের যোজনী 1? কোন নাইট্রোজেনের নাইট্রেট, কোন যৌগমূলকের যোজনী 1? নাইট্রেট। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটা? এটা হবে ঘ নাম্বার, ম্যাগনেসিয়াম, Mg3PO4 2। 160 নম্বর, নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? দেখো, ধনাত্মক যৌগমূলক হচ্ছে ফসফোনিয়াম আয়ন, ফসফোনিয়াম, আর একটা আছে NH4, এটা এরা আছে ধনাত্মক। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কত? অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে গ নাম্বার, Al2CO3 এটা। কোন যৌগ গঠনের অষ্টক অসম্পূর্ণ থাকে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে? কোনটির অষ্টক পূর্ণ থাকে? অষ্টক পূর্ণ আছে ম্যাগনেসিয়াম Mg2+, তাই না? যারা হচ্ছে শেষ কক্ষপথে অষ্টকের নিয়ম মেনে চলে, যেমন ম্যাগনেসিয়াম 2+, এর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 2p কত হবে বলো তো? 2p6, এটা হবে। তো শেষ কক্ষপথে কয়টা আছে? দেখো, 8টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। এর অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম হচ্ছে যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন থাকা। 165 নম্বর, কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? অষ্টক নিয়ম মেনে চলে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড গঠনের সময়। কোন মৌল শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে তাকে কি বলা হয়? অষ্টক পূর্ণ বলা হয়। কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকর? 2 নিয়ম হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে, NH3 ক্ষেত্রে। 168 নম্বর, বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি 2 এর নিয়ম পালন করে? 2 এর নিয়ম পালন করেছে লিথিয়াম।
লিথিয়াম কি করে 2 এর নিয়ম পালন করে, কারণ লিথিয়ামের শেষ কক্ষপথে মানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করলে দুইটা থাকে, হিলিয়ামের নিয়ম মেনে চলে, তাই না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়ম মেনে চলে। এই জন্য কোনটিতে অষ্টক নীতির সংকোচন ঘটেছে? অষ্টক নিয়ম সংকোচন ঘটেছে বোরন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে। কোন শক্তি স্তরে ডিউপ্লেট পূর্ণ হয়? ডিউপ্লেট পূর্ণ হয় হচ্ছে প্রথম শক্তি স্তরের মৌল। 2 এর নিয়ম মেনে চলে কারা? লিথিয়াম মেনে চলে, আর হচ্ছে হাইড্রোজেন মেনে চলে। কারণ 1 নম্বর হচ্ছে উত্তর। মৌলের রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কোনটা? মূল কারণ হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা। কোনটি মানে অ্যানায়নে পরিণত হতে পারে? অ্যানায়নে পরিণত হতে পারে কোনটা? অ্যানায়নে পরিণত হতে পারে? দেখো, অ্যানায়নে পরিণত হতে পারে কারা? যারা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু সোডিয়াম তো ইলেকট্রন গ্রহণ করে না, এটা ক্যাটায়নে পরিণত হবে। ক্যালসিয়ামও গ্রহণ করে না, ত্যাগ করে। আর আর্গন তো গ্রহণ করে না, ত্যাগও করে না। তাহলে কাকে করা যায়? ক্লোরিন গ্রহণ করে। ক্লোরিন গ্রহণ করে Cl- এ পরিণত হয়। এই যে ক্যালসিয়াম CaH2 কোন ধরনের যৌগ? এটা হবে আয়নিক যৌগ, ঠিক আছে? কারণ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন হয় তাকে আয়নিক যৌগ বলা হয়। মানে কোনটি আয়নিক যৌগ? ম্যাগনেসিয়াম অক্সাইড। এরা সবাই হচ্ছে শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করেছে। দেখো, যেখানে একটা ধাতু থাকবে সেখানে অবশ্যই সেটা আয়নিক যৌগ হবে। দেখো এখানে ক্যালসিয়াম, এটা ধাতু, এখানে ম্যাগনেসিয়াম ধাতু। ধাতু একটা থাকলেই সেটা আয়নিক হবে, কিন্তু এখানে দেখো এখানে কোনো ধাতু নাই, সব অধাতু। এই জন্য এই প্রথমটা হচ্ছে আয়নিক যৌগ। নিচের কোনটি শুধুমাত্র আয়নিক যৌগ গঠন করে? যেটা ধাতু, যে হচ্ছে শুধু ধাতু, সে হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। আর যারা অধাতু তারা আয়নিক যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। 177 নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? হ্যাঁ, বলছে যে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু মানে দুইটা পরমাণুই নিয়নের, দেখো ম্যাগনেসিয়ামও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অক্সিজেনও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তার মানে এটা ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। 178 নম্বর, আয়নিক এবং সমযোজী উভয় যৌগ গঠন করে কারা? যারা হচ্ছে এই দেখো এখানে অ্যালুমিনিয়াম যে কেবলমাত্র এরাই উভয়মুখী যৌগ গঠন করে। এরা যারা হচ্ছে যে সমস্ত মৌল উভয় যৌগ গঠন করে তাদের উভয়মুখী যৌগ বলা হয়, তাই না? উভয়মুখী উভয় যৌগ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে। অধাতু এবং অধাতু মিলে হয় সমযোজী যৌগ। এই যে সমযোজী যৌগ। কোনটি সমযোজী যৌগ? এখানে দেখো দুইটাই কি দুইজনই যদি থাকে, দুইজনই যদি সমযোজী থাকে বলতো হচ্ছে অধাতু থাকে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড। কোনটি সমযোজী অণু গঠন করে? সমযোজী অণু গঠন করে কে বলতো? নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন NH3 গঠন করে না, এটা সমযোজী যৌগ। বিশুদ্ধ সমযোজী যৌগ কোনটা? মানে একই পরমাণুর যখন মানে কোন অণুতে যদি একই পরমাণুর দুইটা পরমাণু থাকে, ঠিক আছে? দেখো এই যে হাইড্রোজেন H2 আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন, এর জন্য বিশুদ্ধ। আর এখানে দেখো ভেজাল আছে, দুইজন মিলে আছে আলাদা আলাদা। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হবে ক্যালসিয়াম আয়োডাইড। ডেল্টা, এটাকে বলা হয় প্লাস ডেল্টা বা ডেল্টা প্লাস। দ্বারা কি বোঝানো হয়েছে? আংশিক ধনাত্মক বোঝানো হয়েছে, ঠিক আছে? আংশিক ধনাত্মক। আর যদি ডেল্টা মাইনাস থাকতো এরকম মাইনাস ডেল্টা থাকতো তখন আংশিক ঋণাত্মক। পোলার যৌগ গঠন করে কারা? দেখো পানি হচ্ছে পোলার যৌগ গঠন করে। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তরল অবস্থায় থাকতে পারে, এতে একাধিক বন্ধন বিদ্যমান, একাধিক বন্ধন বিদ্যমান আছে। যেমন আয়নিক যৌগ আছে, সমযোজী যৌগ আছে, ঠিক আছে? তাই একাধিক যৌগ আছে। এটা 2 নম্বর। জলীয় দ্রবণে অম্লীয়, এটা হবে 2 এবং 3, মানে গ নম্বর আনসার হবে। তরল অবস্থায় এরা থাকতে পারে না। এরা থাকে আছে, এটা নিশাদল কি? এটা হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে? এরা কি করে? এরা কঠিন অবস্থা থেকে সরাসরি জলীয় মানে ইসে চলে যায়, বাষ্পীয় অবস্থায় চলে যায়। এরপরে বলছে Cl2a সমযোজী বন্ধন বিদ্যমান। অবশ্যই সমযোজী বন্ধন বিদ্যমান আছে। উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে। এরা ইলেকট্রন, উভয় পরমাণু অর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। হ্যাঁ, অর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, ঠিক আছে, কিন্তু উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে না। পরে হচ্ছে একটা করে ইলেকট্রন শেয়ার, একটা করে। কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রনের প্রয়োজন আছে, মানে 7টা ইলেকট্রন অলরেডি আছে। CCl4 যৌগটি, এরা কি হবে? যৌগটি বিদ্যুৎ পরিবহন করে না, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, এটা ঠিক আছে। আবার অপোলার যৌগ, এটাও ঠিক আছে। তার মানে এটা হবে খ। পানির অণুতে আছে কি? ঘূর্ণমান ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন, সমযোজী ইলেকট্রন। দেখো এতে মুক্তজোড় ইলেকট্রন আছে, সমযোজী বন্ধন আছে, ঠিক আছে? পানির যে অণুগুলো আছে, হ্যাঁ,
পানির যে ইলেকট্রন বিন্যাস যদি করি, অক্সিজেনের প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা থাকে, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, 6টা ইলেকট্রন থেকে হাইড্রোজেন এসে একটা ইলেকট্রন গঠন করলো, এর সাথে যুক্ত হয়ে এর যৌগ গঠন করলো। তাই হাইড্রোজেন এসে কি করে? সমযোজী যৌগ মাধ্যমে বন্ধন গঠন করলো। তাহলে সমযোজী বন্ধন আছে। আবার দেখো এইটা একটা মুক্ত জোড় ইলেকট্রন, এই একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, কিন্তু এটা ঘূর্ণমান ইলেকট্রন নাই। তার মানে এটা হবে খ নাম্বার অ্যান্সার। নিচে তথ্যের আলোকে 190 এবং 191 প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়াই মৌলের যোজ্যতা ইলেকট্রন কতটি হবে? ওয়াই মৌল, এই যাচ্ছে ওয়াই মৌল। দেখ ওয়াই মৌল ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p 6 3s 2 3p কত হবে? 5 হবে। তাহলে এখানে যোজ্যতা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তার মানে এটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তারপরে প্রশ্ন 191, ওয়াই এবং জেড দ্বারা যৌগ গঠন করা। আচ্ছা, ওয়াই মৌলটা তো বুঝতে পারতেছি। ওয়াই মৌলটা হচ্ছে কি? ক্লোরিন। আর জেড মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম যদি গঠন করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করলো, এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে। কেন? কারণ এটা হচ্ছে আয়নিক যৌগ, এটা সমযোজী হবে না, পানিতে অদ্রবণীয়। এটা হবে ক নম্বর। পানিতে এরা যেহেতু আয়নিক যৌগ, অবশ্যই দ্রবণীয় হবে, তাই এটা অ্যান্সার হবে ক নম্বর সঠিক। নিচে তথ্যের আলোকে 192 193 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উৎপাদন এ কোনটা? মানে এটা বিক্রিয়া করে কি গঠন করবে? হ্যাঁ, তাই বলতেছে। এখন দেখো এই যে প্রথম যে মৌলটা, এটা কি আসলে কয়টা ইলেকট্রন আছে গুনে দেখবে এরকম ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। তার মানে 19 আছে কি? পটাশিয়াম হবে। আর এই যৌগটা কয়টা আছে দেখো ইলেকট্রন? 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে ক্লোরিন এটা। তার মানে পটাশিয়াম ক্লোরাইড হবে, তাই না? পটাশিয়াম কি হবে? ক্লোরাইড। এটা প্রথমটা হবে, এ হবে KCl হবে। উৎপাদন এ এর ক্ষেত্রে এটা যেহেতু অবশ্যই এটা কি হবে? সমযোজী হবে না, ধাতব বন্ধন থাকবে নাকি আয়নিক যৌগ? এটা অবশ্যই আয়নিক যৌগ, ঠিক আছে? এটা ধাতব বন্ধন না, যেহেতু অধাতু আছে এখানে ক্লোরিন, এটা অধাতব বন্ধন, ধাতব বন্ধন হবে না, আয়নিক যৌগ হবে এটা সঠিক। এরপরে বলছে যে 94 এবং 95 প্রশ্নের উত্তর দিতে। বলছে যে ওয়াই জেড মৌল আছে এখানে, যে ওয়াই মৌলটা কি? ওয়াই মৌল হচ্ছে 19, মানে পটাশিয়াম, আর এটা কি বলতো? ফ্লোরিন। তো এখানে জেড এর একটি পরমাণুর ভর, জেডটা কি? ফ্লোরিন। যে আমরা প্রথম একটা দেখেছিলাম জেড এর, বলছে যে জেড এর একটি অণুর ভর। তো একটা অণুর ভর কত হবে? তো একটা অণুর ভর হয় 6.316 10⁻23 গ্রাম হবে। একটা পরমাণুর অণুর ভর এতই হয়, ঠিক আছে? একটা অণুর ভর এত হবে। তারপর দেখো ওয়াই জেড। তো দেখো এটা আমরা কিভাবে করবো? এই যে জেড এর একটা পরমাণু, একটা অণুর ভর কত? খেয়াল করো এখানে জেড এর একটা জেড আছে, মানে এখানে আছে ফ্লোরিন F2, যেহেতু অণু বলেছে F2 হবে 19 গুণ 2। তা 19 গুণ 2 কত হচ্ছে? 19 গুণ 2 বা 19 গুণ হচ্ছে 2, এটা হচ্ছে তাদের আণবিক ভর। হ্যাঁ, তাহলে একটা অণুর ভর হচ্ছে এত গ্রাম, মানে একটা অণুর ভর মানে এটা হচ্ছে এর আণবিক ভর। তা এখানে একটা অণুতে কতগুলো পরমাণু থাকে? কতগুলো অণু থাকে বলতো? থাকে 6.623 10⁻23, তাই না? 23 আর কি। এখানে কত হচ্ছে দেখো? 19 গুণ হচ্ছে 2, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 6.623 10⁻23 এতগুলো অণু থাকে। তাহলে এখানে কত হয়? এই যে এখানে সরি ভুল হয়েছে একটু, 6 হবে না, 6.23 হবে এত। তার মানে এত হবে। দেখো এখানে কত হচ্ছে? 38 ভাগ হচ্ছে 6.23 10⁻23, এই যে 10⁻23 কত হবে? এই যে এটা হবে 6 পয়েন্ট সামথিং, এই যেটা। তার মানে এটার সাথে মিলে যাচ্ছে। ওয়াই এবং জেড, তার মানে এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড হবে। হ্যাঁ, KF হবে। মৌলদায় আয়নিক বন্ধন গঠন করে, এটা ঠিক আছে, আয়নিক বন্ধন। এর যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, এটা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। বন্ধন গঠন অষ্টক নিয়ম মেনে চলে, এটা ঠিক আছে। এটা আনসার হবে 1 আর 3। তারপরে 57, এটা কত? এটা বলছে যে কোনটি হোয়াইট আকরিকের সংকেত? হোয়াইট আকরিকের সংকেত হচ্ছে Fe2O3। সিন্নাবার কোন ধাতুর আকরিক? সিন্নাবার হচ্ছে মার্কারি ধাতুর আকরিক। 198, কোনটি জিঙ্ক ধাতুর আকরিক? জিঙ্ক ধাতুর আকরিক হচ্ছে ক্যালামাইন। তারপরে জিঙ্কের আকরিক কোনটা? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন, কেবল যেটা বললাম।
গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা হচ্ছে লেড পিবি, লেড অক্সাইডের সংকেত কত? পিবি, মানে এটা 2 না, 2 দিছে, তাহলে লেড অক্সাইডের পিবি, অক্সিজেনেরও 2 যোজনী, মানে পিবিরও যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, কাটাকাটি গেল, তাহলে এটা থাকলো। অ্যালুমিনা এর সংকেত কোনটা হবে? Al2O3, মনে রাখতে হবে এগুলা। লিমোনাইট আকরিকের সংকেত কোনটা হবে? এটা হবে খ, Fe2O3, 3 অনু পানি। সিন্নাবার সংকেত কোনটা হবে? সিন্নাবার সংকেত হচ্ছে মার্কিউরিক সালফেট। এরকম 21 ক্যারেট স্বর্ণে কত ভাগ স্বর্ণ থাকে? 21 ক্যারেট স্বর্ণে প্রায় 87.5% স্বর্ণ থাকে। কোনটি মানব কি মধ্যম মানের সক্রিয় ধাতু? মধ্যম মানের সক্রিয় ধাতু এখানে আছে জিঙ্ক। তারপরে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোথা থেকে? সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হবে ক্লোরাইডের আকরিক থেকে, আবার এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা যায়, অবশ্যই তড়িৎ মাধ্যম বিশ্লেষণই লাগে। এখানে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন যুক্ত করা হয়, তাপ দেওয়া হচ্ছে, জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটি এটা কি হবে? বিক্রিয়াটি একটা কার্বন বিজারক বলা হয়, কারণ কার্বন এখানে বিজারণ ঘটাচ্ছে এবং জিঙ্কের বিজারণ ঘটেছে। জিঙ্কের কি হয়েছে? এখানে বিজারণ ঘটেছে। দেখো জিঙ্কের এখানে যোজনী কত? +2, আর এখানে আছে 0, তার মানে এখানে এটা কি হয়ে গেছে বলতো? কমে গেছে না? জারণ সংখ্যা যদি কমে যায় তার বিজারণ ঘটে, ঠিক আছে। আর তাহলে এখানে কার্বনের, দেখো কার্বন কি হয়েছে? কার্বনের কিন্তু এখানে জারণ ঘটছে, যে যার জারণ ঘটে তাকে বিজারক বলে। তাহলে এটা হবে এই 2 আর 3 আনসার হবে, তার মানে খ আনসার হবে। ডুরালমিন কি হবে? ডুরালমিন হচ্ছে কপারে 4% থাকে, সংকর ধাতু। 1 আর 2। এখানে নিচে তথ্যের আলোকে 110 এবং 111 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এটা ক্যাটায়ন, ক্ষার ধাতু, এখানে লালচে বাদামি, এরকম বলছে। এখন জেড ধাতুটি একটি আকরিক হচ্ছে কি? ক্যালামাইন। আর ওয়ের সালফেট লবণে ক্লাস পানির অণু সংখ্যা কত হবে? ক্লাস পানির অণু সংখ্যা হবে হচ্ছে 5টা। দেখো 211টা এমসিকিউ আমরা এই অধ্যায় থেকে দেখলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে রাখো। এত বেশি হওয়ার কারণ দেখো এখানে অধ্যায় কিন্তু অনেকগুলো বেশি। দেখো 1 2 3 4টা অধ্যায়, 4টা অধ্যায় থেকে 200 কয়টা প্রশ্ন? দেখো 211টা প্রশ্ন, এটা কিন্তু 4টা অধ্যায় মিলে, দেখছো এই যেরকম। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।